স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আউটডোর ভোকেশন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আমেরিকার রাজনীতি, অর্থনীতি, সামাজিক নানা বিষয় নিয়ে কথা বলার এবং একই সাথে আমরা আলোচনা রাখি যেহেতু বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রতিদিনই নতুন কিছু ঘটছে, সেখানে নানা ধরনের নতুন নতুন সংকট এবং সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই বিষয়গুলো আমাদের এই আলোচনার ঠাঁই দিই এবং যথারীতি আমাদের সাথে আজকে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন প্রযুক্তিবিদ এবং রাজনৈতিক বিশেষজ্ঞ আয়েশা দেওয়ান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দর্শক একই সাথে কথা বলবো বাংলাদেশের সবচেয়ে চলমান যে প্রশ্নটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি, সেটি হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা কতদিন দায়িত্ব পালন করবেন এবং নির্বাচন অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে তারা কবে নাগাদ একটি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করবেন, যেটি নিয়ে নানা মহলে নানা ধরনের আলোচনা চলছে। এবং এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছিলেন, তিনি তখন বলেছিলেন, স্পষ্ট করে বলেছিলেন যে তারা কতদিন থাকবেন এটি আসলে জনগণই নির্ধারণ করবেন, জনগণই বলে দেবেন কখন তারা বিদায় নিতে হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যেহেতু আহ্বান জানানো হচ্ছিল যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করা, কেউ কেউ বলছিলেন যে যতদিন দরকার তারা দায়িত্ব পালন করবেন, কিন্তু কোনো রাজনৈতিক দল আবার নির্বাচনের বিষয়টিও সামনে আনছে। এবং এরই প্রেক্ষিতে নতুন যে খবরটি সেটি হলো আগামী শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। এবং এটি হওয়ার আগে আমরা এটিও দেখেছি যে বিএনপির একটি প্রতিনিধি দল, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টা এবং আরো দুজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে তারা এই রাজনৈতিক সংলাপ শুরু করার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং তার পরবর্তীতেই দেখেছি আমরা আগামী শনিবার থেকে, অর্থাৎ খুব বেশি সময় না নিয়ে কিন্তু রাজনৈতিক সংলাপ শুরুর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সেই বিষয়টি আমরা আলোচনার শুরুতেই রাখতে চাই। আয়েশা দেওয়ান, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো এই মুহূর্তে জনগণের প্রতিনিধিত্ব করছে এমন রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন উপদেষ্টা পরিষদ তারা যে বৈঠকটি করতে যাচ্ছে, এটিকে আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? ধন্যবাদ। আর প্রথমেই আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে প্রাকৃতিক দুর্যোগ, যে বন্যার জন্য যে ক্ষতি হচ্ছে এবং মানুষ যারা পানিবন্দী হয়ে আছেন তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা, এবং আশা করছি আমরা সকলেই যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং যেটুকু সাধ্য আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব। তো যে প্রশ্নটি আপনি রাখলেন, যে এটা অবশ্যই এই সময়ে ভীষণ রকমের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে গত মান্থ অ্যান্ড হাফে যে ঘটনাগুলো ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতেই একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে, এবং যে কোনো দেশের রাজনৈতিক চর্চায় কিংবা পরিক্রমণে এই ধরনের সরকার কখনোই খুব দীর্ঘ সময় থাকে না, কিংবা তাদের কাজই হচ্ছে দেশের যেই অরাজকতা কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ লুপহোলস যা কিছু আছে সেগুলোকে একটা সিস্টেম্যাটিক জায়গায় এনে কিংবা একটা সময় নিয়ে গুছিয়ে একটা গণতান্ত্রিক পন্থায় একটা নির্বাচন করিয়ে মানুষের, সাধারণ জনগণের ম্যান্ডেট নিয়ে যে দল ক্ষমতায় আসবে কিংবা যারাই আসেন যৌথভাবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সরে যাওয়া। তো সেই প্রক্রিয়াটি এবারও তার ব্যতিক্রম কিছুই হবে না। কিন্তু এবার ব্যাপার হচ্ছে যে এটা শুরু করতে হলে, যে কারণ আমরা জানি এবারের ঘটনাটি একটু ব্যতিক্রম ভাবেই এই ইন্টারিম গভর্নমেন্ট এসছেন ক্ষমতায়। তাদের যেমন আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ছাত্ররা তাদেরকে এনেছেন, ছাত্রদের অনুরোধেই তারা এসছেন, যেটা বিগত দিনে কখনো হয়নি, এবং এটা পৃথিবী জুড়েই আমরা দেখবো যে খুবই রেয়ার একটা ঘটনা। তো এবং বলেছেন জনগণের সেই সাথে সহমত ছিল। তো এটা এখন যখন বলেছে যখন জনগণ বলবেন তখন তারা যাবেন। তো জনগণ, এবং আমরা জানি উপদেষ্টা পরিষদের ছাত্রদেরও রাখা হয়েছে এবং তাদের একটা বিরাট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি এখনো। কিন্তু এই সাথে সাথে রাজনৈতিক চর্চার জন্য রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সম্পৃক্ত করতে হবে, আলোচনায় আনতে হবে, এবং সময়ের নির্ধারণটা আমার মনে হয় সেটা এখনো খুব অল্প সময়, যেটা কিভাবে 90 days 60 days যেমন ওটা একটা সময় বেঁধে দেওয়া হয় অন্য সময় আমরা দেখেছি, সেটা এবারের ঘটনার প্রেক্ষিতে বলা খুব কঠিন। কিন্তু রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা অবশ্যই প্রয়োজন, এবং আমি মনে করি এই যে ডায়ালগটা শুরু হচ্ছে এটা একটা পজিটিভ ইন্ডিকেশন যে যারা
এর রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত তাদেরকে আনবে। কিন্তু এখানে শুধু একটাই জিনিস আমার মনে হয় সাধারণ মানুষরা যেটা আশা করে, কিংবা আমরা সকলেই আশা করছি, যে সেখানেও একটা নিরপেক্ষতা থাকবে। কারণ সুষ্ঠু রাজনৈতিক চর্চা পৃথিবী জুড়েই আমরা যদি দেখি যে আমাদের প্রতিপক্ষ, আমাদের যে এই যে গত 16 বছরের স্বৈরশাসনের সৃষ্টি হয়েছে, সেটার একটা বড় কারণ ছিল আমাদের প্রতিপক্ষ ছিল না। রাজনৈতিক প্রতিপক্ষ যখন না থাকে তখন কিন্তু আপনার জবাবদিহিতার জায়গাটা অনেক ছোট হয়ে যায়, এবং সেখান থেকে একটি গণতান্ত্রিক দলও কিন্তু অগণতান্ত্রিক হয়ে যায়, গণতান্ত্রিক পন্থাও। তো এই ধরনের ঘটনা যাতে আবার না ঘটে, পুনরাবৃত্তি না হয়, সেটাই আমাদের এই সরকারকে ভীষণভাবে চেষ্টা করতে হবে। কারণ যারা নির্বাচনে আসবেন, কিভাবে তারা নির্বাচনে আসছেন, কিংবা তাদের প্রভাব কতখানি থাকবে, অবশ্যই আমরা আশা করব যে একেবারেই রাজনৈতিক দল রাজনৈতিকভাবে, রাজনৈতিক চর্চার মাধ্যমে প্রতিটি দলেরই সেই নির্বাচনে অংশগ্রহণ করবার অধিকার থাকবে। কোনো একটি দলকে বাদ দিয়ে নির্বাচন হবে না, কিংবা কোনো পক্ষ যদি দুর্বলও থাকে তাদেরকে আসবার সুযোগ দেওয়া উচিত। এবং সেখানে জনগণ যদি তাদের না চান স্বচ্ছতার মাধ্যমে, সেখানে তারা অবশ্যই বিরোধী পক্ষে কারা আসবেন সেটা নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে। আপনাকে একটু থামাবো, সেটা হলো যে অর্থাৎ উপদেষ্টারা যে সংলাপটি করছেন রাজনৈতিক দলদের সাথে, এটি কিন্তু তাদেরই একটি ইতিবাচক মানসিকতার প্রমাণ যে তারা ক্ষমতা আটকে থাকতে চান না, আঁকড়ে রাখতে চান না। তারা ক্ষমতাটা রাজনৈতিক দল কিংবা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছেই একটা সময় হস্তান্তর করতে চান। তবে কোনো কোনো রাজনৈতিক দল, সবাই না, অনেকে বলছেন যে যতটা সময় নেওয়া দরকার, কারণ তারা তো কিছু সুনির্দিষ্ট ম্যান্ডেট নিয়ে এসেছেন, অর্থাৎ তারা কিছু বিষয় সংস্কার করে যেতে চান, একেবারে প্রশাসনিক সংস্কার করে যেতে চান। তাদেরকে যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু তারা দিতে চান। কিন্তু কোন কোন রাজনৈতিক দল একটু তাড়াহুড়া করছে বলে কি আপনার কাছে মনে হচ্ছে যে তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চান, এই ধরনের কোনো বিষয়? হ্যাঁ, অবশ্যই। এবং যেটা আমি প্রথম থেকেই বলছি, যে এই যে এবারের সরকার পরিবর্তনটা একটা ভিন্ন ধারা থেকে এসছে, এবং সেখানে প্রথম দিন থেকেই বলা হচ্ছে যে একটা দেশের সিস্টেম রিফর্ম করতে হবে, যে এই লম্বা সময় ধরে যে সিস্টেমটা করাপ্ট হয়ে গেছে, এবং একটা কোলাপস সিস্টেমকে কিন্তু আপনি রিবিল্ড করতে প্রচুর সময় দরকার। হয়তো ততখানি এত লম্বা সময় হয়তো নাও যেতে পারে, কিন্তু তার মধ্যেও আমি যেটা এখনই বললাম, 30 দিন কিংবা 90 দিন কিংবা 60 দিনের মাথায় নির্বাচন দেওয়া, 1 বছরের মাথায়, আমার মনে হয় না সেটা খুব একটা আশার আলো নিয়ে আসবে সাধারণ মানুষের জন্য। কারণ আমরা চাই যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম থেকে জুডিশিয়াল প্রত্যেকটা জায়গাতেই ইলেকশন কমিশন সবাই একটা নিরপেক্ষ ভূমিকাতে আসুক, কোনো দলের বায়াসনেসই সেখানে না থাকুক, এবং সিস্টেমটা এমন ভাবে হোক যেটা আপনার আইনটা এমন ভাবে তৈরি হবে, কিংবা যেগুলো পরিবর্তন আনবার দরকার, যাতে আগামীতে আমরা এই ধরনের পরিবেশ কিংবা এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি না হই। যেটা আমি একটু আগে বললাম, যে আমাদের একটা প্রতিপক্ষ না থাকলে জবাবদিহিতার ব্যাপার থাকে না। আপনি যদি এক পেশে রাজনৈতিক মতাদর্শের চর্চা করেন একটা দেশে, তখন কখনোই আপনার গণতান্ত্রিক পন্থা বজায় থাকে না। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তিটাই বলা হয় একটা শক্তিশালী বিরোধী দল থাকাটা। অবশ্যই। আপনি চিন্তা করেন, যদি আমরা এখন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটেই বলি, যে এই যে আমাদের কংগ্রেস, সিনেট, প্রেসিডেন্ট এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের দাপট আছে, দৌরাত্ম্য আছে, এবং রিপাবলিকান পার্টির অ্যাক্টিভিটিস নিয়ে কিংবা ডোনাল্ড ট্রাম্পের অ্যাক্টিভিটিস আমরা প্রচন্ড অসন্তোষ প্রকাশ করি, কিন্তু সেটা প্রকাশ করছি এবং সেটা নিয়ে তাদেরও রিপ্রেজেন্টেশন আছে, তারাও তাদের ওপিনিয়ন দিচ্ছে, যারা সরকার পরিচালনায় মেজরিটি যাদের হাতে আছে তারাও করছে, এবং সেখান থেকে কিন্তু একটা কান্ট্রির ডেমোক্রেটিক প্রসেসের ধারাবাহিকতা চলে। তো এই জন্যই এটা, আপনি যদি স্বৈরশাসন এবং ভবিষ্যতের অরাজনৈতিক পরিবেশকে আমরা বন্ধ করতে হয়, তাহলে আমি মনে করি এই যে ডায়ালগটা শুরু হয়েছে, ইটস এ ভেরি গুড স্টেপ, এবং সেটা অবশ্যই ইন্ডিকেট করে যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা অনির্দিষ্টকালের জন্য থাকতে চান না, একটা মেয়াদ থাকবেন, কিন্তু সেই মেয়াদটাও তাদেরকে খুব জোর করে খুব তাড়াহুড়ো করবার ব্যাপারটা আমার মনে হয় নির্বুদ্ধিতা হবে। সাধারণ মানুষ চায় যে একটা পরিবর্তন আসুক, রাজনৈতিক দলদেরও সেই ব্যাপারটাকে বুঝে নেওয়া উচিত। কারণ সেটা যদি না করে আমরা তড়িঘড়ি করে আবারও নির্বাচনে যাই, এবং আবারও আমাদের সেই আরেকটি ভুল নির্বাচন হয়ে যায়, কিংবা ভুল পথে আমরা হাঁটতে শুরু করি,
তাহলে আবার 15 বছর কিংবা 10 বছর পরে আমরা আবারও একই একটা হোঁচট খাওয়ার রিয়েলাইজেশনে আশঙ্কা আসবো। থেকে যায়। আশিদান, আপনি থাকুন, আমরা একটু সংযুক্ত হচ্ছি প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম যে উপদেষ্টারা তারা আগামী শনিবার থেকে সকল রাজনৈতিক দলের সাথে তারা বলছেন যে তারা সংলাপ শুরু করছেন কিংবা আলোচনা শুরু করছেন, মূলত নির্বাচন এবং তাদের এই রাজনৈতিক দলগুলোর চাওয়াটা কি এই সরকারের কাছে, সেগুলোই এই আলোচনায় ঠাঁই পাবে। তবে একটা বিষয়, যে কোন কোন রাজনৈতিক দল এইখানে আলোচনায় অংশ নেবে, এই প্রশ্নটা যখন করা হয়েছিল তখন তারা বলেছিলেন এর আগে প্রধান উপদেষ্টার সাথে যে দলগুলো আলোচনায় অংশ নিয়েছিল সেগুলোই আলোচনায় অংশ নেবে। আমরা দেখেছি সেখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল, আওয়ামী লীগের তেমন কেউ ছিল না। এই আলোচনাটা সার্বিকভাবে আপনার কাছে মূল্যায়ন শুনতে চাইবো যে এটা কতটা গুরুত্ব বহন করবে। জি, প্রফেসর এম খালেকুজ্জামান, আপনার অডিওটা একটু যদি ঠিক করে নেন। আমরা এখন আপনাকে শুনতে পাচ্ছি না। আয়শা দেওয়ান, আপনি নিশ্চয়ই আমাদের প্রশ্নটি শুনেছেন, আপনার কাছ থেকে এই প্রশ্নটার উত্তর নেব, তারপর হয়তো প্রফেসর এম খালেকুজ্জামান মতামতটা আমরা নেব। না, সেটার জন্যই আমি একটু আগেও যে আলোচনার মধ্যে আমরা ছিলাম, এটা তারই অংশ। প্রশ্নটি সেখান থেকে উঠে এসেছে যে জি, এই আলোচনায় আমরা কাউকে বাদ দিয়ে করলে সেটা, কিন্তু এই মুহূর্তে যে সার্বিক পরিস্থিতি সেখানে হয়তো আওয়ামী লীগ এই মুহূর্তে হয়তো যোগ দিচ্ছে না, কিন্তু কিংবা যোগ দেওয়ার মতো একটা সিচুয়েশন নেই। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে পলিটিক্যাল যেটা রাইভেলারি না করে টলারেন্সটা বাড়াতে হবে, এবং সেই টলারেন্সটা বিগত দিনে ছিল না বলেই আমরা এই পরিস্থিতিতে এসেছি। আমি যেটা বারবারই বলছি যে আমাদের রাজনৈতিক যে চিন্তাধারা, রাজনীতি চর্চা, সেখানে বদল আনতে হবে। এটা একটি দলকে বাদ দিয়ে আরেকটি দলকে আনবো, একে বাদ দেবো ওকে রাখবো, এই যে মেন্টাল স্টেজ, সেটাকেই আমাদের বদলাতে হবে। একেবারে প্রতিহিংসা সিস্টেমটা কিংবা সিস্টেমটা অনেক প্রতিদ্বন্দ্বিতা বেশি নয়, একটা গুরুত্বপূর্ণ। জি, সিস্টেম্যাটিক ভাবে আমরা ক্রিটিসাইজ করবো, সব করবো, কারণ আমাদের প্রত্যেকের আলাদা মতাদর্শ থাকতে পারে, কিন্তু উই হ্যাভ টু বি মাইন্ডফুল এন্ড রেসপেক্টফুল, এবং সেখানেই গণতান্ত্রিক চর্চা সবচেয়ে সুস্থভাবে বেড়ে উঠতে পারে। এবং সেই জিনিসটাকে আমরা যদি এখন কালটিভেট না করি, এটা আমাদের একটা গুড চান্স এবারের এই ঘটনার পরে, এবং এটা থেকে যদি আমরা শিখে নিয়ে পরবর্তী স্টেপস গুলো ঠিক না করতে পারি, এবং এখানে যেটা বলা হয় যে এখন ধরেন আওয়ামী লীগকে যদি আমরা একটা জাস্ট রাজনৈতিক দল হিসেবে চিন্তা করি, এবং তাদের যেগুলো অপরাধ অন্যায় হয়েছে কিংবা পার্টির দিক থেকে যেসব ভুল হয়েছে, সেগুলোকে অবশ্যই যেটা বিচারের অধীনে আনতে হবে, আইনের শাসনে যা যা করবার দরকার তাই করতে হবে, এবং তার মধ্যে দিয়ে যদি তারা যদি তারপরেও জনগণের প্রতিনিধিত্ব করতে চান এবং আসতে পারেন, সেখানে তাদেরকে আটকানোর ব্যাপারটা অগণতান্ত্রিক হয়ে যায়। তো এই ব্যাপারটাকে আমাদের দেখতে হবে, কারণ এই চর্চাটা যদি আমরা শুরু না করতে পারি, এটা কিন্তু প্রতিবারই প্রতিহত হবে। কারণ 10 বছর 15 বছর যাবে, একজনকে আমরা সরিয়ে দিয়ে যখন আরেকজন, আমরা যদি বিগত 50 বছরের হিস্ট্রি দেখি, আমরা কিন্তু এই দেখছি, এটা কিন্তু বদলাচ্ছে না একটা বিশ্বস্ততা। এবার যেহেতু আমরা বদল চাচ্ছি, এবং প্রফেসর ইউনূস কিন্তু প্রথম দিন থেকে বলেছেন যে আমাদের একটা সুসংগঠিত একটা কনস্ট্রাকটিভ কান্ট্রি তৈরি করতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, লেজিসলেটিভ থেকে শুরু করে সবকিছুতে আমরা বদল আনতে চাই, আমরা সত্যি সত্যি একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। তাহলে আমাদেরকে অনেক কিছুই নতুন করে ভাবতেও হবে, চিন্তাধারার পরিবর্তন আনতে হবে। জি, আমরা প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কি আমার প্রশ্নটি শুনতে পেয়েছিলেন? জি জি, আমি শুনতে পেয়েছিলাম। এখন আমাকে শোনা যাচ্ছে? জি, আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি, তাহলে উত্তরটা নেব আপনার কাছ থেকে। জি জি, সরি যে এখানে একটু ডিসরাপশন হয়ে গিয়েছিল। এনিওয়ে, তা আমি পুরো আলোচনাটা শুনিনি, কিন্তু তারপরেও আপনার প্রশ্নটা আমার মনে আছে যে এই যে আলোচনার ব্যবস্থা করছে প্রফেসর ইউনূস, এটাকে যে কোনো আলোচনায় আমি মনে করি যে মানে সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ সংঘাত থেকে আলোচনা তো যে কোনো পরিস্থিতিতেই বেশি কাম্য। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আলোচনাটা একটু খুব আমি মনে করি আলোচনাটা চলমান থাকা উচিত, এটাই শেষ আলোচনা না হোক, যেটা আমি বলতে চাই। অর্থাৎ দল হিসাবে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, অনেক দিন তারা এই দেশের মানে রাজনীতি করেছে, এই দেশের জন্মের সাথে তাদের একটা সংযুক্তি রয়েছে। আওয়ামী লীগের পরিসরে গিয়ে যে শেখ হাসিনা যে ধরনের অপশাসন কিংবা স্বৈরাচার করেছে, তার জন্য আমি মনে করি অ্যাবসলিউটলি তার বিচার হওয়া প্রয়োজন, এবং তার সাথে যারা জড়িত অপরাধের সাথে তাদের বিচার হওয়া প্রয়োজন। কিন্তু দলটাকে কোনোভাবেই আপনার আমাদের ইয়ের বাইরে, সংলাপের বাইরে কিংবা অংশগ্রহণের বাইরে রাখার কোনো যুক্তি আমি দেখি না। কারণ এখানে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল,
এখানে তাদের দলে কেউ যদি অন্যায় করে থাকে তার বিচারটা আলাদাভাবে হবে, কিন্তু এই বলে তাদেরকে যে সংলাপেও ডাকা হবে না, এটার আমি বিরোধী। তার বাইরে গিয়ে আরেকটা কথা বলি, কারণ প্রফেসর ইউনূস বলেছেন যে প্রথম দিকে যারা মানে অংশগ্রহণ করেছিল আলোচনায়, অর্থাৎ বঙ্গভবনে, তারপর ইয়েতে গিয়ে সেনাবাহিনীর সাথে, তাদের মধ্যে আলোচনাটা সীমাবদ্ধ রাখাটারও আমি পক্ষে না। কারণ আমার তখন সেই সময়টাতে চোখে পড়েনি যে বাংলাদেশের যে বাম রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরও একটা ইতিহাস ঐতিহ্য আছে। যদিও বাম রাজনৈতিক দলের কিছু কিছু মানুষ, যেমন মনে করুন হয়তো রিভেঞ্জের কারণে কিংবা প্রতিশোধ পরায়ণতার কারণে তাদেরকে আটক করা হচ্ছে, যেমন রাশিদ খান মেনন, হাসানুল হক, ওদেরকে, ঠিক আছে, তারাও যদি অপরাধ করে থাকে তাদেরও বিচার হোক, আমি বিচারের 100 ভাগ পক্ষে। কিন্তু এই দলগুলি তো একটা ঐতিহ্যবাহী দল, হ্যাঁ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, একটা কথার কথা, এখানে তাদেরকেও আলোচনার মধ্যে আনা উচিত। সেই আলোচনাটা চলমান থাকুক। আরেকটা যেটা হচ্ছে বাংলাদেশে, আমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যেইভাবে গণহারে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে মানুষজনকে, সেটা অনেকটাই প্রতিশোধ পরায়ণ মনে হয় আমার কাছে। কারণ হচ্ছে আমরা যেটা চাই এটা হচ্ছে আইনের শাসন। এখানে একজনের বদলে আরেকজন ক্ষমতায় আসবে, একজনের বদলে আরেকজন প্রতিশোধ নেবে, এটা তো তাহলে সভ্যতার মধ্যে আমরা সীমাবদ্ধ রইলাম। কারণ আওয়ামী লীগের যারা অন্যায় করেছে অবশ্যই অবশ্যই তাদের ধরা উচিত, কিন্তু আপনি টালাও হারে গণহারে ধরে একটা হত্যার মামলা দিয়ে দিবেন, এটা তো হাস্যকর মনে হয় মাঝে মধ্যে। যে সেই লোকেরা কি এখানে আসলেই মার্ডার করতে এসেছিল? এটা তো করেনি, তারা তো এমনিতে অনেক অন্যায় করেছে। আমার দৃষ্টিতে দিব্য চোখে আমরা দেখতে পাচ্ছি, যেমন সালমান রহমান ফর এক্সাম্পল, তার এগেনস্টে কেন একটা হত্যা মামলা দিতে হবে? আমি মনে করি সে তো দেশটাকে লুটে এসে ফাঁকা করে ফেলছে, সেইগুলি তো অনেক ডকুমেন্টস রয়েছে, সেই মামলাতেই তো তাকে বিচার করা যায়। এরকম আর কি হালকা কেন করা হচ্ছে জিনিসগুলোকে? অর্থাৎ গণহারে যে মামলা দেওয়া হচ্ছে এর মধ্যে কিন্তু আইন উপদেষ্টা নিজেও কথা বলেছেন। আমরা দেখেছি ব্যারিস্টার সারা হোসেন, ডক্টর কামাল হোসেনের মেয়ে, তিনিও কিন্তু কথা বলেছেন যে এইভাবে মামলা দেয়া হলে মামলাগুলো আসলে মজবুত হবে না, শক্ত কোনো ভিত্তি পাবে না, হালকা হয়ে যাবে। আপনি হয়তো সেটাই বলছেন। আমি এক্স্যাক্টলি সে কথাটাই বলছি যে মানুষ যারা অন্যায় করেছে, যে অপরাধ অন্যায় করেছে, সে অপরাধেই তাদের বিচারের অনেক স্কোপ রয়েছে। এখানে প্রতিশোধ পরায়ণ হয়ে অকারণ মানুষজনকে যখন আটক করে একটা হত্যা মামলা দেওয়া হয়, এটা আমাদের চোখে, আমরা যারা নিরপেক্ষ বাংলাদেশের রাজনীতিতে জড়িত না অথবা বাইরের দুনিয়ার কাছে, এটা একটা মক ট্রায়াল এবং একটা ক্যাঙ্গারু ট্রায়ালের মতো মনে হয়। তখন তাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন। আমি এই প্রশ্নের ধরেই প্রফেসর এম খালেকুজ্জামান আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো, আমরা আজকেও দেখেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো একটি মামলা হয়েছে, যে মামলাটিতে 29 জন সাংবাদিককে আসামি করা হয়েছে। অর্থাৎ শেখ হাসিনা এবং তার যে মন্ত্রিপরিষদ তাদের সদস্যদের পাশাপাশি 29 জন সাংবাদিক যারা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের নেতৃস্থানীয়, তাদেরকে এই হত্যা মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যে আন্দোলনটি হচ্ছিল, তখন যে সহিংসতা হচ্ছিল, সেখানে আসামি করা হয়েছে। তারা কতটা এইভাবে হত্যা মামলার সাথে, তারা হয়তো তাদের ভূমিকা, অনেকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ ছিল, অনেকে হয়তো ক্ষমতার সুযোগ সুবিধা নিয়েছেন, অনেকে হয়তো যে প্রশ্নটি করা দরকার, গণমাধ্যমের যে ভূমিকা হওয়া দরকার সেটি হয়তো করেননি। কিন্তু তাদেরকে যখন হত্যা মামলার আসামি করা হয় গণহারে এইভাবে, এই ধরনের মামলাগুলো শেষ পর্যন্ত কতটা টিকবে কিংবা কতটা গ্রহণযোগ্য হবে, কিংবা এটি আসলে গণমাধ্যমের উপর প্রভাব কিংবা চাপ তৈরি করবে কিনা? জি, অবশ্যই। এই কথাটা একটু আগে আমি অন্যভাবে বললাম, যেটা গণমাধ্যমের যারা সংবাদকর্মী তারা যদি কোনো অপরাধ করে থাকে, অপরাধ বলতে যে তারা বাড়তি কোনো সুযোগ নিয়েছে, আনডিউ সুযোগ নিয়েছে গভর্নমেন্টের কাছ থেকে, এটার যদি অপরাধ হয়ে থাকে, সেই মামলাতে তাদের বিরুদ্ধে সেই সব অপরাধেই তাদেরকে মামলা করা উচিত। কিন্তু তাদেরকে এরকম হাস্যস্কর ভাবে যে খুনের মামলায় জড়িত করা, এটা আমি একদমই সঠিক মনে করি না। আমি যদি এইভাবে আর একটু ঘুরিয়ে বলি জিনিসটা, একটা গণতান্ত্রিক দেশে কিছু কিছু সাংবাদিক অবশ্যই একটা পক্ষ নিতে পারে একটা রাজনৈতিক দলের, এটাকে আমি অপরাধ দেখি না। আপনি যদি আমেরিকার দৃষ্টিকোণ থেকে আমরা বিচার করি, যেহেতু আমরা আমেরিকায় আছি, এখন আপনি যদি MSNBC দেখেন, সেটা মনে হবে যে এটা একটা ডেমোক্রেটিক পার্টির একটা আউটলেট। আপনি যদি ফক্স নিউজ দেখেন, নিউজ ম্যাক্স দেখেন, এটা মনে হবে এটা রিপাবলিকান দলের। ওরা কি সত্যি সত্যি নিরপেক্ষ 100%? আমার তো মনে হয় না। এটা কি তাদের অপরাধ? আমার তো মনে হয় না। একইভাবে বাংলাদেশে কিছু কিছু সাংবাদিক রয়েছে যারা হচ্ছে ঢালাও ভাবে সরকারের দলের সমর্থন করতো, এটা হচ্ছে তাদের নীতি নৈতিকতার ব্যাপার, কিন্তু এটা কোনো অবস্থাতে অপরাধ হতে পারে বলে আমি মনে করি।
কিন্তু যারা আনডিউ ইয়ে নিয়েছে অ্যাডভান্টেজ, একটা অপরাধ যেমন হতে পারে আপনি যদি অপতথ্য অপসাংবাদিকতা করে থাকেন, Definitely, তথ্যকে definitely. বিকৃতি করেন এবং সেটি ক্ষমতার স্বার্থে ব্যবহার করেন, সেটা জি। একটা বিষয় হতে পারে। সেটা জি। তাদেরকে সেই অপরাধে আপনি বিচার করতে পারেন, অর্থাৎ তথ্য কমিশন আছে Absolutely. কিংবা অন্যান্য যেই সব জায়গা আছে সেগুলোতে করতে পারেন। যখন হত্যা মামলায় সংশ্লিষ্ট করে ফেলা হয় তখন তো আসলে বাকিদের জন্য একটা মেসেজ চলে যায় কিনা, বার্তা চলে যায় কিনা যে গণমাধ্যমের উপর এক ধরনের চাপ তৈরি করার প্রয়াস হচ্ছে। ঠিক, এবং চাপটা খুব শুভ চাপ না এটা, কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্রে সাংবাদিকদের পূর্ণ স্বাধীনতা থাকা প্রয়োজন। আমি যেটা বললাম, এমনকি আদর্শিকভাবে তারা যদি কোনো একটা দলের সাথে একটা জোটও বেঁধে ফেলে, সেটাও আমার দৃষ্টিতে অপরাধ না, আনলেস এন্ড আনটিল দে টুইস্ট দ্য ফ্যাক্টস। এখানে যদি আপনি ফক্স দেখেন, MSNBC দেখেন, আমি উদাহরণ হিসেবে বলছি, তারা কিন্তু ফ্যাক্টগুলোকে টুইস্ট করেন, তারা তাদের নিজস্ব ইন্টারপ্রিটেশনটা নিয়ে আসে। হ্যাঁ, ইন্টারপ্রিটেশন তো আমরাও আনি আপনাদের অনুষ্ঠানে, সুতরাং এটা কখনো অপরাধ না। তবে তারা যদি এবং অনেক সময় কিন্তু আমরাও যখন আপনাদের সাথে আলোচনা করি, প্যালেস্তাইন গাজা ইস্যুতে যখন আমরা আলোচনা করি, স্বভাবতই আমরা গাজার পক্ষে কথা বলি, কিংবা যে অপরাধটা ঘটে প্যালেস্তানিরা ইসরায়েলিরা যে সেখানে অমানবিকতা তৈরি করছে, তখন কিন্তু আমরা নিরীহ কিংবা নির্যাতিত গাজাবাসীর পক্ষে কথা বলি, কিন্তু সেটা এক ধরনের মানবতার পক্ষে দাঁড়ানো। কিন্তু আমরা যদি দাঁড়িয়ে ইসরায়েলের পক্ষে বলতাম তখন হয়তো সেটা অনেকের দৃষ্টিতে অপরাধী হতো। জি, আপনি ইসরায়েলের পক্ষেও যদি যান, তাহলে ইসরায়েলের যে 1200 লোক মারা গেল অক্টোবর 7-এ, সেটা আপনি বলতে পারেন, বলা উচিত ফ্যাক্ট হিসাবে। তারপরে তাদের যে অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এগুলিকে যদি আপনি সঠিক মনে করেন, তাহলে তো আপনার মরালিটি এবং ভ্যালিউজ, ভার্চু নিয়ে আপনার প্রশ্ন, এই কথাটাই আমি বলছি। জি, আয়েশা জান সম্ভবত কিছু যোগ করতে চাচ্ছেন। না, আমি যেটা খালেক ভাইয়ের কথা সূত্র ধরেই বলছি, কারণ আমরা দুজনেই এই ব্যাপারে সহমত পোষণ করছি। পুরো আলোচনাতেই আমরা বলছি যে একটা সুস্থ গণতান্ত্রিক চর্চা দরকার দেশে, এবং সেটা হয়নি বলেই আমরা এই সমস্যাতে এসেছি। আবার আপনি আসছেন যে একেবারে সক্রিয় রাজনীতির বাইরে যারা আছে, যেমন সাংবাদিক, শিল্প সাহিত্যের কর্মীরা, কিংবা বিভিন্ন পেশায়। আমরা যেমন এই অনুষ্ঠানে যখন আসি, আমেরিকার পলিটিক্স নিয়ে কথা হয়, আমরা বহুবারই ওপেন ডেমোক্রেট সাপোর্ট করছি, এবং আমি বলছি যে আমি রেজিস্টার্ড ডেমোক্রেট, আমি এটা করছি, আমি বাইডেনকে প্রাইমারিতে ভোট দিইনি। মানে এই যে আমার ইচ্ছার প্রকাশটা, কিংবা আমরা ট্রাম্পকে নিয়ে একেবারে ওপেন কথা বলছি। আর মিডিয়া আউটলেটের কথা যেটা খালেক ভাই বললেন যে ফক্স, CNN, আমরা যদি সবসময় বলি যে আপনি যখন প্রো রিপাবলিকান হবেন, আপনি ফক্স নিউজটাকে বিলিভ করবেন, কারণ ওরা সেরকম করেই প্রেজেন্ট করছে, কিংবা লিডিং টুয়ার্ডস দ্যাট। এবং দেখুন ট্রাম্প, এবং সেটা শীর্ষ মহল থেকেও কিন্তু বলা হয়, ট্রাম্প কোন চ্যানেলের বিতর্কে যাবেন তিনি কিন্তু চয়েস করার সুযোগ আছে। তিনি বলছেন যে এটা হয়তো ডেমোক্রেটদের পক্ষে বেশি কথা বলে, আমি ওই চ্যানেলের বিতর্কে যাব না। এক্স্যাক্টলি। কিন্তু আপনি যেমন যদি আইনের আয়তায় আসেন বলেন, বহু জায়গায় কিন্তু বহু ফ্যাক্ট চেক করে দেখা যায় যে বহু তথ্যই কিন্তু সত্যি নয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না দেশদ্রোহিতা কিংবা সত্যিকারের একটা বিরাট হার্ম করছে, তখন পর্যন্ত কিন্তু সেটার এগেইনস্টে কোনো লিগ্যাল অ্যাকশন সেভাবে নেওয়া হয় না। এটা নিয়ে প্রতিবাদ হয়, ফ্যাক্ট চেক। এবং স্বয়ং প্রেসিডেন্ট ক্যান্ডিডেট যদি ডিবেটে বহু কথা বলেন যেটার সত্যতা নেই, সেটা পরে দিন নিউজ আসে, এবং সব মিডিয়াগুলোতেই কথা বলছে। কেউ হয়তো বলছে না এটা সত্যি, আরেকজন বলছে না এটা ফ্যাক্ট চেক করে বলা হয়েছে যে ইটস নট ট্রু। কিন্তু তাই বলে কি সেটার জন্য আপনাকে অপরাধের কোন কাঠগড়ায় নিতে পারে? হ্যাঁ, আপনার সাংবাদিকতা নিয়ে কিংবা আপনার সেটার কোশননেস নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি যে আপনি কতখানি নিউট্রাল সাংবাদিকতা করেন। আমার মনে হয় না কোনো মানুষই যেই দেশে থাকে, যেমন আমাদের জন্য বাংলাদেশ নিয়ে কথা বলাটা নিউট্রাল ভাবে অনেকখানি সহজ, এই জন্য যে আমরা দীর্ঘ সময় দেশের বাইরে, এবং আমাদের দেশের সাথে কোনো রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই, কিংবা দেশে সেরকম ভাবে আমরা দেখছি না। আমরা দেখছি বাইরে থেকে একটা দেশকে। আমি যেভাবে ইউক্রেনকে দেখি, যেভাবে আমি প্যালেস্টাইন ইসরায়েল ইস্যু দেখি, সেভাবে আমি বাংলাদেশকে দেখছি। তো সেই জন্য আমাদের দৃষ্টিকোণ থেকে মনে হয় যে, যেটা খালেক ভাই বললেন, যে এই ধরনের ঘটনা কিংবা যেগুলো রাজনৈতিক ঘটনাও আছে, আমি যেটা বললাম যে আওয়ামী লীগ এই আলোচনা কিংবা ডায়ালগে তাদেরকেও শরিক করা যাওয়া উচিত অ্যাজ এ বিগ অপোনেন্ট কিংবা একটা পার্টি। কিন্তু তাদের যারা অপরাধ করেছে, তাদের যোগ্য অপরাধের জন্য যে অপরাধ করেছে সেই অপরাধের ভিত্তিতেই শাস্তি হওয়া উচিত। কিন্তু সেই জন্য আপনি বহু নির্দোষ হয়তো মানুষ আছেন, কর্মী আছেন, কিংবা যারা সাপোর্ট করেন। এবার সে চিত্রশিল্পী হতে পারেন কিংবা সঙ্গীত শিল্পী হতে পারেন, তার একটা মতাদর্শ থাকতে পারে, কিন্তু তিনি যতক্ষণ পর্যন্ত না সেই মতাদর্শের ভিত্তিতে কোনো রকমের সুযোগ সুবিধা নিয়েছেন, যে সুযোগ সুবিধার কারণে দেশের ক্ষতি হয়েছে, আপনি দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন, কিংবা আপনি দেশের দরিদ্র, আপনি ফাইন্যান্সিয়াল
সোশিও কালচারাল যে কোনো ভাবে দেশকে নেগেটিভলি ইম্প্যাক্ট করেছেন, যদি সেটা না অর্থাৎ হয় যারা তাহলে সত্যিকারের নিশ্চয়ই অপরাধের সাথে সেজন্য জড়িত তাকে ছিলেন, আপনি জি, অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারেন না যারা সেভাবে। সত্যিকার এটা অপরাধের সাথে এটা জড়িত আমার মনে ছিলেন, হয় সারা বিশ্ব দেখছে, এবং আমরা যে সুযোগটা পেয়েছি, আমরা যদি বলি যে আমাদের এবারের নতুন বাংলাদেশ গড়বো আমরা, তাহলে আমাদেরকে সত্যি সত্যি এই প্রতিহিংসা পরায়ণা থেকে বেরোতে হবে, জি, যে অর্থাৎ মারের বদলে মার আমরা দেব না, আমরা অন্যভাবে সেটাকে আমরা রিসাফল করতে হবে এবং রিসারফেস করে নতুন জেনারেশনকে এই মেসেজটা দিতে হবে। কারণ আমরা কিংবা আমাদের আগে যারা আছে তারা কিন্তু রাজনীতিতে কিংবা দেশ পরিচালনায় দীর্ঘ সময় থাকবেন না। তারপরে যারা ছাত্র আন্দোলন করছে কিংবা যারা আন্দোলনের রাজনৈতিক সচেতনতার চর্চা করছে, তাদেরকে এই জিনিসটা, এই ভ্যালুস গুলো এবং এই গাইডেন্সটা দিতে হবে। কিন্তু সেখানে যদি উল্টো দিকে চলতে থাকে তাহলে কিন্তু আমাদের এই নানা সাইকেলের প্রশ্ন মধ্যে তৈরি আমরা হবে। ঘুরতে থাকবো। যারা সত্যিকারের অপরাধ করেছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কেউ যদি অবশ্যই। বলে আসেন যে যে কোনো সরকারের যে কোনো আন্দোলন, নিপীড়ন, যে কোনো কাজের সাথে একেবারে শতভাগ একমত, সেটা যেমন নিঃসন্দেহে নিন্দিত এবং নিন্দনীয়, নৈতিক অবস্থান থেকে আসলে তাদেরই সরে যাওয়া উচিত দায়িত্ব থেকে। কিন্তু একইভাবে গণহারে মামলা করতে গিয়ে একেবারে ভাইরাল হিরো জায়েদ খানের বিরুদ্ধে মামলা হয়েছে। তো এই না, সব এটা লেভেলে আপনি যদি নামিয়ে আনা হয় তাহলে নিঃসন্দেহে যে সুযোগটা তৈরি হয়েছে, অর্থাৎ অনেক হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বিপ্লবের পরে এখন নতুন বাংলাদেশ করার একটা সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটা কিন্তু হাতছাড়া কিংবা প্রশ্নবিদ্ধ হওয়ার একটা বড় ধরনের অপসুযোগ তৈরি হয়ে যায়। আমরা আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি আউট ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং প্রযুক্তিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আয়েশা দেওয়ান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাব, সেটি হলো যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল, তিনি পত্রিকায় গণমাধ্যমে একটি নিবন্ধ লিখেছেন, যেখানে তিনি সংবিধান স্থগিত করার জন্য দাবি জানিয়েছেন এবং সেই লেখায় তিনি তার আগের ভূমিকা, অর্থাৎ আগের যে নির্বাচনগুলো তার সময় হয়েছে সেগুলো নিয়ে কোনো রকম বক্তব্য কিংবা অন্য কিছু রাখেননি, কিন্তু তিনি সংবিধান বলছেন এই মুহূর্তে সেটি স্থগিত করা দরকার। এবং কিছু কিছু আক্রমণাত্মক শব্দ তিনি ব্যবহার করছেন, সামরিক আমলা, রাজনৈতিক আমলা, তারা এটা জানা দরকার, ওইটা জানা দরকার, নানা ধরনের বিষয় বলছেন। আমি প্রফেসর এম খালেকুজ্জামান আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে তিনি তো একটি সাংবিধানিক পোস্টে আছেন, তিনি যদি সংবিধান নিয়ে কোনো সংশোধন কিংবা তার কাছে আইনি কোনো বিষয় থাকে, তিনি যেহেতু আগে সাবেক আইন সচিব ছিলেন, তিনি যদি এসব বিষয়ে কিছু বলতে চান তাহলে তো তিনি সেটা প্রধান উপদেষ্টা কিংবা রাষ্ট্রপতি বরাবরই বলতে পারেন। এখন তিনি তার লেখায় বারবার করে বিপ্লব, প্রতি বিপ্লব, একেবারে বঙ্গবন্ধু হত্যার পর 3 নভেম্বর কি হয়েছে, 7 নভেম্বর কি হয়েছে, সেগুলো শব্দগুলো ব্যবহার করছিলেন, নানা ধরনের আশঙ্কার কথাও বলছিলেন। তার এই লেখাটা মানে আপনার কাছে কি মনে হয় যে তিনি আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা সুউদ্দেশ্য থেকে লিখেছেন, নাকি তার এখানে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে? ধন্যবাদ আপনাকে। দেখুন, সরাসরি যে আর্টিকেলটার কথা আপনি বলছেন সেটা অক্ষর অক্ষরে না পড়ে আমি সেইভাবে নিজের দায়িত্ব নিয়ে কথা বলতে চাচ্ছি না। তবে আপনার কাছ থেকে এই সম্বন্ধে একটা ধারণা পাওয়ার পরে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, উনি যেহেতু একটা সাংবিধানিক পদে আছেন, সেখানে তিনি রাজনৈতিক কোনো ধরনের সরাসরি বক্তব্য না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তার থেকে বড় কথা, উনার প্রধান নির্বাচনী কমিশনার থাকার সময় যে ধরনের একটা লজ্জাজনক একটা ইলেকশন হয়ে গেল, সেইটার দায় নিয়ে তাকে তো এখন আসলে এই পদ থেকে সরে যাওয়া উচিত, যদি তিনি সেই পদে এখনো থেকে থাকেন। আমি 100% শিওর না বলে বলছি, তিনি সেই পদে আছেন, টিকে থাকলে আমি মনে করি তার বরং এই যে সংবিধানকে স্থগিত না করে তার নিজের স্থগিত হয়ে যাওয়া প্রয়োজন। কারণ যে নির্বাচনের সূত্র ধরে আমাদের দেশে গণঅভ্যুত্থানটা হয়ে গেল, সেইটার তিনি এখনো গদিনাসীন একজন নির্বাচন কমিশন থেকে তিনি জাতীয় কথা বলতে পারেন না, বলা উচিত না, কারণ এটা একটা সাংবিধানিক পোস্ট। সুতরাং এখানে ডেফিনেটলি রাজনৈতিক গন্ধ আমি পাচ্ছি। এবং তিনি গত যে 3-4 জন প্রধান নির্বাচন কমিশনার, তারা যে খুব একটা সুনির্দিষ্ট দলের মানে যাদেরকে তারা পছন্দ করে, মানে স্পেসিফিকলি বললে আওয়ামী লীগ যাদের পছন্দ করে, তাদেরকেই তারা প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছিল। সুতরাং আমি মনে করি আগামী যে নির্বাচন কিংবা গণপরিষদের নির্বাচন বাংলাদেশে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আওতায়, এটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তাকে ডেফিনেটলি এই পদ থেকে সরিয়ে যেতে হবে। এবং অন্য একজন নিরপেক্ষ লোক, বাংলাদেশের নিরপেক্ষ লোকের কোনো অভাব নেই, তিনি তার মতো করে খুব বেশি ওপিনিয়ন মতামত লিখতে থাকুক, কিন্তু সরকারি একটা রেসপন্সিবল পজিশনে থেকে
বিশেষ করে গণতন্ত্রের যেখানে গণতান্ত্রিক চর্চা হবে তার নেতৃত্বে, এখানে তিনি একটা দিক নির্দেশনা দিয়ে বিপ্লব প্রতি বিপ্লব কারা সঠিক ছিল এগুলি বলা তার রোলের মধ্যে পড়ে না। জি, আমি একটু আশা দেওয়ান এই বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। না, এটা আমি সহমত পোষণ করি, কারণ এটা পুরো লেখাটা আমি পড়েছি এবং লেখার ডিটেলসটা আর আলোচনা করবার দরকার নেই। কারণ এটা আমরা যেমন, আমি বারবারই এই এক্সাম্পলটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আনি এই জন্য যে কারণ আমরা এই দেশে যেভাবে থাকছি কিংবা দীর্ঘ সময়ে রাজনৈতিক চর্চায় যে ব্যাপারটা দেখছি, যে লেজিসলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড এবং প্রত্যেকের যে একটা নিরপেক্ষ ভূমিকা থাকে, এবং আমরা জানি রিসেন্টলি আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি, যেটা ট্রাম্প সরকারের সময় বিগত সরকারে পরিবর্তন করবার চেষ্টা করা হয়েছে কিংবা হয়েছে কিছু কিছু জায়গায়, সেটা নিয়েও প্রশ্নবিদ্ধ। কিন্তু তারপরেও আপনি দেখবেন যে যখন ক্ষমতায় থাকা অবস্থাতে কিন্তু কেউ যখন এরকম ক্রিটিক্যাল জুডিশিয়াল সিস্টেম হোক আর অ্যাডমিনিস্ট্রেশন, তখন কিন্তু তারা কখনোই এই যে পরিচর্যার ব্যাপারটা, সেটা আইনি তন্ত্র হোক কিংবা রাজনৈতিক পরিচর্যা হোক, সেটা নিয়ে কিন্তু লেখালেখি করেন না পাবলিক ফোরামে। সেটা হয় তখনই যখন তারা সেই পজিশন থেকে সরে যান, অবসরের পরে তাদের মেমোয়ার বের হয় কিংবা তারা নানান ধরনের তাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে পারেন, ওপিনিয়ন, অভিজ্ঞতাটা শেয়ার করতে পারেন। তো আমি মনে করি যে সেই দিক থেকে এই পুরো লেখাটাই খুব ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওনার জায়গা থেকে, কারণ এরকম একটা ব্যাপারে নিরপেক্ষ, ওনার লেখাতে নিরপেক্ষতা নেই, আর নিরপেক্ষ থাকাও সম্ভব নয় হয়তো। এবং তিনি নিরপেক্ষ না থাকলে সেটা কোনো অসুবিধারও কিছু নেই, যখন আপনি সেই পদে থাকছেন না যেখানে আপনাকে নিরপেক্ষ ভূমিকা পালন করবার প্রয়োজন আছে। জনগণ আপনাকে সেই বিশ্বাসের সাথে কিংবা সেই দিক থেকেই দেখে। তো সেই জন্য এটা খুব প্রয়োজনীয়, এবং আমার মনে হয় এই ব্যাপারগুলোই সেট এক্সাম্পল করা উচিত, যে আগামী দিনের চর্চায়, সেটা নির্বাচন কমিশনার হোক, সচিবরা হোক, যারাই যেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং যাদেরকে আমরা বলি জনগণের প্রতিনিধিত্ব কিংবা জনগণের সার্ভিসের জন্য আসছেন, তাদেরকে সেই জায়গাটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কারণ এখানে রাজনৈতিক নিয়োগ যেমন আমাদেরকে ছাড়তে হবে চর্চার ব্যাপারে, এবং সেরকম ভাবে যারা আসবেন তাদেরকেও তাদের ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ সেখানে নিশ্চয়ই তারা কার্যকর করবার চেষ্টা করবেন না। এবং এইটাই এই মুহূর্তে আমার মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে এই ব্যাপারটা, এই চর্চাটাকে আনা মানুষের মধ্যে, কিংবা যেই নতুন প্রক্রিয়া শুরু হবে এই প্রক্রিয়াতে এই নিরপেক্ষতাকে নিয়ে আসবার চেষ্টা করা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। কারণ আপনি যদি মাইন্ডসেট না বদলাতে পারেন, আমাদের কাজের প্রক্রিয়া আমরা না বদলাতে পারি, ঘুরে ঘুরে, যেমন আপনি একটু আগে বলছিলেন যে এই যে মামলা দেওয়ার ব্যাপারটা, এই হত্যা মামলাগুলো দিয়ে কি হয়, আমরা গত 15 বছর আগে দেখেছি যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তারা এখন বহুজনই কিন্তু এই মামলা থেকে বেরিয়ে আসবে। সরকার পরিবর্তন হলে কিংবা সময়ের পরিবর্তনে তারা বেরিয়ে আসে, কিন্তু তারা যে অন্যায় করেনি তা নয়, তাদেরও অন্যায় আছে, তাদেরও জবাবদিহিতা আছে এই দেশের মানুষের কাছে। তাহলে অন্যায়ের কাঠগড়া যেই করবে, সেটা যেই দল থেকেই করুক, যে সময়তেই তারা করুক, ক্ষমতার অপব্যবহার করে যারা করবে, তাদেরকে তাদের সে অপব্যবহারের জন্য জবাবদিহিতা করতে হবে, এবং আইনের মধ্যে সুষ্ঠু বিচার জনগণের প্রাপ্য। তো আইনের শাসনটা প্রতিষ্ঠা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন। আমার কাছে হয়তো মনে হচ্ছে যে কাজী হাবিবুল আওয়াল এর মধ্যেই কোনো না কোনো ভাবে জানেন যে তাকে সরে যেতে হবে, হয়তো সরে যাওয়ার আগে এই ধরনের একটা লেখা কিংবা এই ধরনের তার মতামতটা তিনি হয়তো জানিয়ে গেছেন। যাক, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাব। প্রফেসর এম খালেকুজ্জামান, সেটা হলো গুম কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করেছে, যেটি এর আগে করেনি। এর আগে অন্যান্য কনভেনশন যেগুলো আছে সবগুলোতেই মানবাধিকার বিষয়ক বাংলাদেশ কম বেশি স্বাক্ষর করেছিল, কিন্তু এইবার প্রথমবারের মতো এটি হলো। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যখন আয়না ঘরের মতো বহুল আলোচিত বিষয় থাকে সেই জায়গায় বাংলাদেশের এই পদক্ষেপটাকে আপনি কতটা সাহসী মনে করছেন? ডেফিনেটলি আমরা তো এরকম কিছু পজিটিভ পরিবর্তনই চাই, এই যে নতুন সরকারের মাধ্যমে যে খুব বোল্ড কিছু পরিবর্তন, যেটা আমাদের কালচারে নতুন করে ইন্ট্রোডিউস করা হবে। যেমন গুম কনভেনশনের কথা বলছেন, তার বাইরে গিয়ে আমি তো মনে করি আন্তর্জাতিক যে ইউএন কনভেনশন, নদী পানি প্রবাহের যে কনভেনশন 97 সনের, সেইটা তো বাংলাদেশের অনুস্বাক্ষর করা প্রয়োজন। এরকম যেই কনভেনশনগুলো রয়েছে যেগুলি আমাদের দেশের পক্ষে যায়, আমাদের দেশের যে রাজনৈতিক কালচারটা সেটাকে আরো উন্নত করার দিকে যায়, সেই জাতীয় কনভেনশনগুলির অবশ্যই আমরা অংশী হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে খুবই পজিটিভলি দেখছি। আর বিশেষ করে আপনি যেটা নিজেই বললেন, আয়নাগরের মতো একটা ভয়াবহ ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছে, যে সেটা চিন্তাও করা যায় যে একটা গণতান্ত্রিক দেশে নর্থ কোরিয়া কিংবা যে রাশিয়ার যে গুলাগ, সেরকম একটা
কাণ্ড বাংলাদেশের মতো ছোট্ট দেশে ঘটবে, আমি তো বরং আরো এক দাগ দিয়ে বলবো যে আমি এই ব্যাপারটাতে ব্যক্তিগতভাবে কিছুটা অসন্তুষ্ট যে আয়নাঘরের সাথে নিশ্চয়ই মেজর জেনারেল জিয়াউল হাসান একজন লোক জড়িত ছিলেন না, এটা হতেই পারে। এটা একটা বড় ধরনের একটা হচ্ছে আপনার সিন্ডিকেট ছিলেন, বড় একটা সিন্ডিকেট syndicate, ছিলেন। তাই না? একটা মানুষের পক্ষে তো আপনি কখনো এত বড় একটা ঘটনা ঘটাতে পারেন। তার যারা হুকুমদাতা ছিল, তাকে যারা সাহায্য করেছিল, অথবা তাদের কুকর্মগুলি সম্বন্ধে যারা জানতো, কিন্তু কোনো না কোনো ভাবে এটাকে প্রকাশ করেন, গোপনেও প্রকাশ করা যায়, হুইসেল ব্লোয়ার যেটা বলে এই দেশে, জি। সেটা কিছুই যারা করেনি তাদেরকেও এই আইনের আওতায় নিয়ে আসা উচিত। এবং বর্তমানে যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যদি দু একটা কিছু উইকনেস বা দুর্বলতা বলেন, তাই আমি বলবো যে তারা যে বর্তমান যে রাষ্ট্রপতি, তিনি একজন হচ্ছে দলীয় ব্যক্তি, তাকে দলীয় চিন্তা থেকে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাকে সরানো প্রয়োজন। আর্মির মধ্যে আয়নাঘরের মতো অপকর্মে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। র্যাবের যারা খুন, তারপরে হচ্ছে ক্রস ফায়ারে জড়িত ছিল, তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন। এটা কি তারা সাহস পাচ্ছে না, নাকি একসাথে কাজগুলি করতে চাচ্ছেন, আই ডোন্ট নো, কিন্তু আমি মনে করি হয়তো এই ধাপে কাজগুলি ধাপে তাদের করবে, অবশ্যই করা যেহেতু প্রয়োজন। রাতারাতি এগুলো করে ফেললে আসলে কাদেরকে দিয়ে প্রশাসন কিংবা কাদেরকে দিয়ে চালানো হবে, এই বিষয়টা হয়তো তাদের মাথায় আছে। কিন্তু নিশ্চয়ই আমি সেনাপ্রধানেরও একটা বক্তব্য শুনছিলাম যে তিনি বলছিলেন যে তদন্ত চলছে, তদন্ত করেই আসলে যাদেরকে দোষী পাওয়া যাবে তাদেরকে সেনাবাহিনীতে হয়তো সংস্কার করা হবে। আর সেটা আপনার কাছে জানতে চাই একেবারে আমেরিকার প্রসঙ্গ, সেটি হলো যে কামালা হ্যারিস, তিনি যখনই আসলে প্রেসিডেন্ট জো বাইডেন সরে গিয়েছিলেন প্রেসিডেন্ট রেস থেকে, তারপর এখন পর্যন্ত তার নামে একটা কথা বারবার করে বলা হচ্ছিল যে তিনি কোনো টেলিভিশন, কোনো পত্রিকা, কোনো সাংবাদিককে এখন পর্যন্ত মুখোমুখি হননি, কোনো ইন্টারভিউ দেননি। আজকে কিছুক্ষণ পরে আমরা যখন কথা বলছি তার হয়তো কিছুক্ষণ পরে তিনি প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন, সিএনএন একটা ইন্টারভিউ দেবেন তিনি এবং টিম ওয়ালস, তার রানিং ম্যান দুজনেই। এইখানে বড় ধরনের চ্যালেঞ্জ এই ইন্টারভিউতে উল্লেখযোগ্য কিংবা গুরুত্ব কি মনে হতে পারে আপনার কাছে? এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তার নির্বাচনী প্রচারণার প্রথম একটা বড় সাংবাদিক সম্মেলনের মতো ব্যাপার, কিংবা ফেস করছে ডিরেক্টরেট। আর কিন্তু আমরা তার যখন থেকে বাইডেন সরে দাঁড়িয়েছেন, কমলা হ্যারিস এসছেন এবং টিম ওয়ালসকে পিক করার পর থেকে আমরা যেই এনার্জি দেখছি এবং যেই সবাই ভীষণ পজিটিভ একটা ভাইব দিচ্ছে মেজরিটি মানুষ, কিন্তু তারপরেও কিছু প্রশ্ন থেকে যায়। সেই প্রশ্নটা হচ্ছে যেমন একটা হচ্ছে কমলা হ্যারিস এতদিন যখন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্যাম্পেইন করেছেন, কিংবা যখন তার আগে তিনি প্রাইমারিতে এসেছিলেন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে, তখন তার যে এজেন্ডা গুলো ছিল, তার যে পলিসি নিয়ে তিনি কথা বলেছেন, সেটার সাথে কিন্তু এখন বর্তমান বাইডেন সরকারে তিনি যেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে যখন কর্মরত আছেন, সেখানে কিন্তু অনেক পার্থক্য এসছে। এবং মানুষ আশা করছে যে একেবারে যদি ইউ আর মিররিং প্রেসিডেন্ট বাইডেন, সেটা নিশ্চয়ই কেউ আশা করছে না। তাছাড়া অনেকে হয়তো ভাবছেন তো হোয়াটস দ্য ডিফারেন্স, বাইডেন যা করেছে কমলা হ্যারিস তাই করবে, তাহলে যাদের অনেক কিছু নিয়ে হতাশা আছে, বিশেষ করে আমি বলবো মিডল ইস্ট পলিসি নিয়ে, ফরেন পলিসি নিয়ে, এবং অন্যান্য আরো অনেকগুলো সীমান্ত অর্থনৈতিক সংস্কার, এইসব বিষয়গুলো, সেসব ব্যাপারে তারা হয়তো ভাববেন যে বাইডেনের থেকে তিনি কি আলাদা করছেন। তো এটা একটা প্রশ্ন থাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে কমলা হ্যারিসকে ডেমোক্রেটরা চিনতে পারেন, কিংবা যখন তিনি নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হন তখন তার পরিচিতিটা একরকম ছিল, কিন্তু এখন তিনি যেহেতু প্রেসিডেন্ট ক্যান্ডিডেট এবং তার অনেকগুলো বিগ ফ্যাক্টর আছে, তিনি প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়তো হতে যাবেন, প্রথম কৃষ্ণাঙ্গ, প্রথম ভারতীয়, এবং তিনটেই কিন্তু বিগ ফ্যাক্টর। এবং সেগুলোর বাইরে আউট অফ দ্য বক্স চিন্তা করে মেজরিটি পপুলেশন, যেটা শ্বেতাঙ্গ সম্প্রদায়ের কাছে কিংবা সাধারণ মানুষের কাছে তিনি নিজেকে কি করে রিলেট করবেন, যেটা আমরা কনভেনশনেও দেখেছি। ওনার এমফাসাইজটা কিন্তু ছিল হু ইজ কমলা হ্যারিস অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড হাউ শি ইজ ওয়ান অফ দ্যাম, সবার মতো, আমার আপনার মতো একজন মানুষ, তার হিস্ট্রিটাকে। তো কমলা হ্যারিসকে নতুন করে পরিচয় করিয়ে দেবার ব্যাপারটা একটা ভাইটাল ব্যাপার। দ্বিতীয় হচ্ছে তার পলিসিতে তিনি যে কনসিস্টেন্ট না থেকে, এই প্রশ্নটা অনেকেই এসছে যে দুটো প্রশ্নই আছে। একটা হচ্ছে যে তিনি কি একেবারেই বাইডেন সরকারের মতোই কাজ করবেন, তাহলে কি ডিফারেন্স হচ্ছে, এবং কি উনি রাখবেন এবং কোথায় কোথায় তার পরিবর্তনগুলো তিনি আনবেন পলিসিতে, তার যে নিজস্বতার ব্যাপার আছে। কারণ এখন ওনার একটা অটোনমি, একটা ওয়ান স্টেপ অ্যাহেড উনি যাচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রেসিডেন্টের সাথেই অ্যালাইন হয়ে ক্যারি আউট করেছেন, কিন্তু এখন তার নিজস্ব নীতিমালা তাকে দিতে হবে। তো সেখানে তিনি কি আনছেন, এবং এই প্রশ্নটিও আসবে যে তার বিগত দিনের ক্যাম্পেইনে তিনি যেগুলো বলেছেন সেখান থেকে অনেকখানি সরে এসছেন, এবং সেই সরে আসাটা
কি কারণে হয়েছে এবং সেখানের পেছনের তার লজিকটা কি। আমার মনে হয় এই ব্যাপারগুলোই মানুষ অনেক শুনতে বেশি চাচ্ছে গুরুত্ব এবং পাবে। আমরা একেবারে সাংবাদিকদের কাছ শেষ থেকে দিকে আজকে সেটাই। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান আপনার কাছে জানতে চাই, যেটি আয়েশা দেওয়ান বলছিলেন যে কামালা হ্যারিস আসলে নিজেকে প্রমাণ করতে হবে। এতদিন তিনি একতরফা বলেছেন, কোনো প্রশ্নের মুখোমুখি হননি। আজকে প্রথমবারের মতো তাকে প্রশ্ন করা হবে, তার কাজগুলো নিয়ে তাকে প্রশ্ন করা হবে এবং একই সাথে তাকে আয়েশা দেওয়ান যেটি ইঙ্গিত করছিলেন যে এই বাইডেন প্রশাসনের বাইরে গিয়ে তিনি কি করতে চান সেটাও কিন্তু তাকে বলতে হবে। তাই আজকের এই ইন্টারভিউটি আপনার কাছে কতটা গুরুত্ব, একেবারে 30 সেকেন্ড কিংবা 1 মিনিটে শুনে আমরা শেষ করব। ডেফিনেটলি আমি মনে করি আজকের ইন্টারভিউ না শুধু, এটা তো গুরুত্বপূর্ণ অবশ্যই। আগামী ইলেকশনের আগে ওনাকে যতগুলি ইন্টারভিউ দেওয়া সম্ভব, টাউন হল মিটিং করা সম্ভব এবং জনগণের মুখোমুখি হওয়া সম্ভব, সবই ওনার করা প্রয়োজন তার নিজের স্বার্থেই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি যে যত ভালো ওরেটার, সবগুলি ব্যাপারে তিনি উতরে যাবেন। তবে এটা তো হচ্ছে বাগারামবিরি, তার শুধু ব্যাপার না পলিটিক্সে, এখানে কন্টেন্টও থাকতে হবে। তবে তিনি যে কোনো ক্যান্ডিডেট যখন ভাইস প্রেসিডেন্ট থাকে তখন তিনি একটা শ্যাডোর আন্ডারে কাজ করে। এখন যেহেতু তিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, তার নিজেকে ডিফাইন করতে হবে। শুধু ডিফাইন না, লেজিটিমেট ওয়েতে যে সব জায়গায় জো বাইডেন ল্যাকিং করতেছেন সেই জায়গাগুলিকে কিভাবে তিনি উতরে যাবেন। খুব সংক্ষেপে বললে গাজার ইস্যুতে, তারপর হচ্ছে যে মূল্যস্ফীতির যে ব্যাপার, মানুষের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এই দুটো হচ্ছে বড় জিনিস। এই দুটো জিনিস তার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমাদের সামনে পরিবেশন করতে হবে, কিভাবে তিনি আমাদের এই বিপদগুলো থেকে উদ্ধার করবেন। জি, অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান এবং আয়েশা দেওয়ান, আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামতের জন্য। এবং দর্শক আপনারা যারা দেখছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।